আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলব যে আপনার বিদেশে যাওয়ার প্ল্যান যদি আপনি করে থাকেন, বিদেশে পড়তে যাওয়ার প্ল্যান যদি আপনি করেন, তো আপনার কি কাজ একদম সবার আগে করতে হবে? তো শুরু করি। সবার আগে আপনার যে কাজটা করতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, আপনার বাবা-মার এনআইডি কার্ড, আপনার একাডেমিক ডকুমেন্টস সবকিছুতে আপনার নাম সেম থাকতে হবে। তো আমাদের বাংলাদেশের যে অবস্থা সেটা আমরা মেক্সিমাম ক্ষেত্রে দেখি যে আমাদের আ ন্যাশনাল আইডি কার্ডে এক নাম, বাবা-মার ন্যাশনাল আইডি কার্ডে এক নাম, আমাদের বার্থ সার্টিফিকেটে এক নাম এবং আমাদের একাডেমিক সার্টিফিকেট এইচএসসি, এসএসসি সার্টিফিকেটগুলোতে আরেক নাম। তো এইটা একটা সমস্যা হয়। আপনি চেষ্টা করবেন যাতে সব নামগুলো সেম থাকে এবং আপনার বাবা-মার এনআইডি কার্ডের সাথে ম্যাচ করে। তো এই ম্যাচটা না করলে অনেক সমস্যা হয়। যেমন ভিসার ক্ষেত্রে সমস্যা হয়, আপনার অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। আবার ব্যাংক স্টেটমেন্ট যে আপনি দেখাবেন আপনার পাসপোর্টে আপনার বাবার নাম একটা, কিন্তু আপনার বাবার ব্যাংক স্টেটমেন্ট যেটা আপনি দেখাচ্ছেন সেখানে আবার আপনার বাবার নাম আলাদা। তো আ এই সমস্যাটা যাতে না হয়, আপনি যাতে এই ক্ষেত্রে সেফ থাকেন সেজন্য আপনি চেষ্টা করবেন যে সমস্ত জায়গায় আপনার আ প্যারেন্টস এর নাম, আপনার পাসপোর্ট, আপনার এনআইডি, আপনার সমস্ত ডকুমেন্টসে নামগুলো যাতে সেম থাকে। তো এইটা হচ্ছে একটা, আপনার নাম সেম না থাকলে আপনি আ মিউনিসিপ্যালিটি থেকে বা ইউনিয়ন পরিষদ থেকে অথবা সিটি কর্পোরেশন থেকে আপনি নামটা চেঞ্জ করে নিবেন। আপনার টাকা-পয়সা খরচ হোক বা যেভাবে হোক আপনি চেঞ্জ করে নেওয়ার ট্রাই করবেন। তো নাম গেল। তারপরে নামের ক্ষেত্রে আরেকটা সমস্যা হয় যেটা হচ্ছে আমার পাসপোর্টে ডট আছে, এনআইডি কার্ডে ডট নাই। অথবা এনআইডি কার্ডে ডট আছে, পাসপোর্টে ডট নাই। আহ এই ডট নিয়ে যত ঝামেলা, যেমন আমার একাডেমিক সার্টিফিকেটে ডট আছে, পাসপোর্টে ডট নাই, পাসপোর্টে ডট আছে, একাডেমিক সার্টিফিকেটে ডট নাই। তো এইটা কোনো সমস্যাই না। এই সমস্যা থাকলে তেমন কিছুই কোনো ঝামেলা নেওয়ার দরকার নাই। এটা পাসপোর্টে থাকুক, এখানে থাকুক, ওখানে থাকুক কোনো সমস্যাই না। ডট নিয়ে কোনো সমস্যা ফেস করার দরকার নেই। এটা যেমন আছে তেমন থাকুক, সমস্যা নাই। আর তারপরের যে ব্যাপার, আপনি পাসপোর্টটা করে রাখবেন। পাসপোর্টটা করে রাখবেন। আমি সাজেস্ট করব যে আ পেজের ক্ষেত্রে ৪৮ পেজ আর ৬৪ পেজ সম্ভবত দেওয়া হয়। আ তো পাসপোর্ট আপনি আ কত বছরের জন্য করবেন সেটা হচ্ছে মেইনলি ম্যাটার করে। কারণ ৪৮ পেজ হোক বা ৬৪ পেজ হোক, আপনার ৪৮ পেজ হলেই হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু বছরটা আপনি যেন ১০ বছর করেন এটা এনশিওর করবেন। আ ১০ বছর করলে লাভ আছে, না করলে সমস্যা নাই। কিন্তু ১০ বছর করা ভালো। কারণ আপনি এখন থেকে ৩-৪ বছর পরেও বিদেশে যেতে পারেন অথবা ৫-৬ বছর পরেও যেতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি ১০ বছর করা থাকে তাহলে আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন। আপনার একবার পাসপোর্ট করলেই আর করা লাগতেছে না। পাসপোর্ট গেল। এরপরের যে জিনিসটা সেটা হচ্ছে আপনার সমস্ত একাডেমিক ডকুমেন্টস। আপনার একাডেমিক ডকুমেন্টসের মেইন কপি এবং যেমন ইন্টারমিডিয়েট শেষ করে থাকলে এসএসসি এবং এইচএসসি, এটা মেইন কপি এবং ৩ টা বা ৪ টা ফটোকপি আপনি আ লিগালাইজ করবেন বা অ্যাটেস্টেশন করবেন। আর আপনি যদি ব্যাচেলর বা মাস্টার্স শেষ করে থাকেন, আপনি পড়াশোনা যেখানটাতেই শেষ করে থাকেন না কেন, আপনার যদি সার্টিফিকেট গুলো থাকে, তো সেইগুলোর মেইন কপি আপনি কয়েকটা ফটোকপি সহ মেইন কপি আপনি লিগালাইজ করবেন, অ্যাটেস্টেশন করবেন। তো এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে আপনার ১ম এ আপনার যে বোর্ড থেকে অ্যাটেস্ট করতে হবে। বোর্ডের পরে আপনার এডুকেশন মিনিস্ট্রি থেকে এবং এডুকেশন মিনিস্ট্রির পরে ফরেন মিনিস্ট্রি থেকে আপনার ওইগুলো অ্যাটেস্টেশন করতে হবে। আর আপনি যদি ব্যাচেলর শেষ করে থাকেন অথবা মাস্টার্স শেষ করে থাকেন, সেক্ষেত্রে আপনার ব্যাচেলরের সার্টিফিকেট আপনার যে ইউনিভার্সিটি, আপনার ইউনিভার্সিটি কলেজ থেকে আপনার সেটা অ্যাটেস্টেশন করতে হবে এবং অ্যাটেস্টেশন করার পরে আ তারপরে সেইম এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে আপনার ডকুমেন্টস গুলো অ্যাটেস্টেশন করতে হবে। তো এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করার পরে আপনার একাডেমিক ডকুমেন্টস রেডি বিদেশের জন্যে। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট।
আমরা অনেক সময় আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে না। থাকলে কারো স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকে, কারো সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে। তো বিদেশে যাওয়ার জন্যে সবচেয়ে ভালো হয় আপনার যদি একটা প্রাইভেট ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকে। স্টুডেন্ট অ্যাকাউন্ট হলে ঝামেলা হয়। তো আপনি চেষ্টা করবেন একটা প্রাইভেট ব্যাংকে চেষ্টা করবেন বলতে এটা মাস্ট। এটা আপনার করাই লাগবে। সেটা হচ্ছে প্রাইভেট ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলবেন। স্টুডেন্ট অ্যাকাউন্ট না। তো আপনি ব্র্যাকে খুলতে পারেন, আপনি পূবালী ব্যাংকে খুলতে পারেন, আপনি ইস্টার্ন ব্যাংকে খুলতে পারেন। অনেক ব্যাংক আছে। সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে ভালো একটা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার। তাহলে অনেক জিনিস আপনার ইজি হয়ে যাবে। অনেক জিনিসে আপনার হ্যাসেল কম নেওয়া লাগবে এবং সার্ভিস ভালো পাবেন। তারপরের যে ব্যাপারটা বিদেশে যেতে হলে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি লাগবে। তো আপনি ইংলিশে ভালো করার চেষ্টা করবেন। আপনি চেষ্টা করবেন IELTS অথবা TOEFL। IELTS মেক্সিমাম জায়গায় অ্যাকসেপ্টেবল। সো আপনি চেষ্টা করবেন যে IELTS এর সার্টিফিকেট একটা ভালো স্কোর সহ IELTS এর সার্টিফিকেট পাওয়া। আর একটা বিষয় লক্ষ্য করবেন যে IELTS এর সার্টিফিকেটের ক্ষেত্রে মেয়াদ থাকে ২ বছর। তো আপনি এমন সময় IELTS টেস্ট দিবেন না যাতে তখন আপনি ১-২ বছরের ভিতরে বিদেশে যাবেন না। এমন সময় IELTS দিবেন না। আপনি দ্রুতই বিদেশে যাবেন। এমন সময় IELTS দেওয়ার চেষ্টা করবেন। যে আমি ১-২ বছরের ভিতরে বিদেশ যাওয়ার চেষ্টা করতেছি। তো সেই ক্ষেত্রে আপনি IELTS দিয়ে দিবেন। তাই ছাড়া আপনার যদি আ অনেক পরে বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে তাহলে IELTS এক্সাম এখনই দেওয়ার দরকার নেই। আপনি প্রিপারেশন নিতে পারেন। আপনি আপনার ইংলিশকে আরো ডেভেলপ করতে পারেন। তবে IELTS টা দিবেন, IELTS এক্সামটা দিবেন আ বিদেশ যাওয়ার ভালো মতন প্ল্যান করে তারপরে। কারণ মেয়াদের একটা ইস্যু আছে। আপনার IELTS ২ বছরের বেশি ভ্যালিড থাকবে না। আ তারপরে হচ্ছে যেই ব্যাপারটা সেটা হচ্ছে আপনার নিজের তো ব্যাংক অ্যাকাউন্ট থাকবেই প্রাইভেট ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট। আপনার প্যারেন্টস এরও বাবা-মা, বাবা-মা না থাকলে আপনার যে লিগ্যাল গার্ডিয়ান আ ভাই-বোন হতে পারে বা আত্মীয়স্বজন হতে পারে অনেক কাছের যে আপনার লিগ্যাল গার্ডিয়ান মেইনলি নরমালি বাবা-মা হয়। তো সেক্ষেত্রে আপনার বাবা-মার একটা সেইম প্রাইভেট ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। তারপরের ব্যাপারটা হচ্ছে আপনার সমস্ত ডকুমেন্টস যেমন একাডেমিক ডকুমেন্টস, পাসপোর্ট, আপনার বার্থ সার্টিফিকেট, প্যারেন্টস এর NID সবকিছুর আপনি সফট কপি রাখবেন আপনার ফোনে বা যেকোনো জায়গায় আপনি সবকিছুর সফট কপি রেখে দিবেন। স্ক্যান করে ডকুমেন্টসগুলো একটা ফাইল করে আপনি সফট কপি রেখে দিবেন। আপনি যখন এপ্লাই করবেন সেখান থেকে ইজিলি আপনি অ্যাক্সেস করতে পারবেন। ইজিলি আপনি আ অ্যাডমিশন পোর্টালগুলোতে আপলোড করতে পারবেন, ভিসার জন্য এপ্লাই করতে পারবেন। তো সেক্ষেত্রে সফট কপি খুবই ইম্পোর্টেন্ট। আপনার সমস্ত ডকুমেন্টের সফট কপি আপনি রেখে দিবেন। তারপরে যে অ্যাডিশনাল ব্যাপারগুলো সেটা হচ্ছে অনেক ক্রুশিয়াল একটা ব্যাপার কিন্তু আমরা অনেক সময় মিস করি সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। আপনি যদি ভালো দেশগুলোতে আসতে চান আপনার ড্রাইভিং লাইসেন্স আ থাকাটা জরুরি। একদম ম্যান্ডেটরি না কিন্তু থাকাটা অনেক জরুরি। আপনি যদি কোথাও জব করতে চান সেখানে দেখবেন যে কোথাও যদি আপনি জব করতে চান সেখানে দেখবেন যে ওরা আ আপনার কার লাইসেন্স আছে কিনা সেটা দেখতে চাচ্ছে। তো ড্রাইভিং লাইসেন্স করার ট্রাই করবেন। আর ড্রাইভিং লাইসেন্স করে সেটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করা যায়। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট জমা দেন যে আমি ড্রাইভিং লাইসেন্স তো আছেই যে আমার, আমি বিদেশে যাবো। বিদেশে অ্যা এই ড্রাইভিং লাইসেন্সটা ইউজ করতে চাই। তো সেই ক্ষেত্রে আপনাই একটা সেক্ষেত্রে আপনি একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন। সেটা আপনি কিছু সময়ের জন্যে যে দেশে আসবেন সে দেশে ইউজ করতে পারেন। বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটা আপনি অন্যান্য দেশে আপনি ইউজ করার জন্য সেটা ইন্টারন্যাশনাল এ কনভার্ট করতে হবে। আ আরো ব্যাপার সেটা হচ্ছে সেইম ড্রাইভিং লাইসেন্সের মতো আপনি যদি বিদেশে জব করে আপনার লিভিং এক্সপেন্স বিয়ার করতে চান, মেক্সিমাম মানুষই সেটা করে। নিজেরা জব করে নিজের এক্সপেন্স বিয়ার করে। তো সেই ক্ষেত্রে আপনি যদি কিছু স্কিল শিখে আসেন যেমন আ কফি শপে আপনার জব করার এক্সপেরিয়েন্স থাকে বা অন্যান্য শপগুলোতে জব করার এক্সপেরিয়েন্স থাকে, আ রেস্টুরেন্টে জব করার এক্সপেরিয়েন্স থাকে সেগুলো অনেক ইম্পোর্টেন্ট। আর তারপরে আপনার যদি ডিজিটাল স্কিলস থাকে যেমন ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট বা আদার্স যেসব ডিজিটাল স্কিলগুলো আছে সেগুলো আপনার যদি থাকে তাহলে আপনি সেই স্কিলগুলো এখানে
ইউজ করতে পারেন। সেগুলো ইউজ করে আপনি জব করতে পারেন। নিজে কিছু একটা করতে পারেন। নিজে এখানে কোনো এজেন্সি টাইপ বা কোনো ফ্রিল্যান্সিং এই টাইপের কিছু করতে পারেন। তো ডিজিটাল স্কিল থাকাও ম্যান্ডেটরি না, তবে খুব ভালো। তো এই ছিল বিদেশে আসার আগে আপনার বিদেশে আসার প্ল্যান করলে আপনি কি কাজ করবেন। তো আজকের মতো এখানেই। ভালো থাকবেন।